কেমন আছো তোমরা সবাই? আমি শুভঙ্কর, আর তোমরা শুনছো অনলি শুভঙ্কর ইউটিউব চ্যানেল। আজকে এটা আমাদের অডিও স্টোরির 5 নম্বর পর্ব। প্রায় 7 মাস আগে এই চ্যানেলে একটা অডিও স্টোরি লাস্ট এসেছিল। সেটা ছিল যীশুখ্রিস্টের জীবনের কিছু গল্প, গডস লাভ, অর্থাৎ ঈশ্বরের প্রেম। তো যারা তোমরা এই অডিও স্টোরিটা এখনও শোনোনি, আমি ডেসক্রিপশনে এবং কমেন্ট বক্সে লিঙ্কটা দিয়ে দেব, সেখান থেকে তোমরা চেক আউট করে শুনে নিতে পারবে। প্রায় 7 মাস পর আবারও ফিরছি নতুন অডিও স্টোরি নিয়ে। আজকের গল্প আননোন ডিভাইস। রাস্তার ধারে পড়ে থাকা একটা ভাঙা ফোন, একটা অচেনা কল, আর তার ভেতরে লুকিয়ে থাকা এমন কিছু সত্য যা শুধু একটা পরিবার নয়, বরং বদলে দিয়েছিল অনেকগুলো জীবনের ভবিষ্যৎ। গল্পটা শুরু হবে খুব সাধারণভাবে, কিন্তু শেষটা তোমাকে ভাবতে বাধ্য করবে। তাই গল্পটা শেষ পর্যন্ত শুনবে, কারণ কখনো কখনো একটা ডিভাইসই হয়ে ওঠে শেষ সাহসের সাক্ষী। তখন বাজে রাত্রি 9টা। আমি অফিস থেকেই ফিরছিলাম। রাস্তাটা শর্টকাট, কিন্তু একটু ফাঁকা। হাঁটতে হাঁটতে হঠাৎ রাস্তার ধারে ঝোপের পাশে একটা জিনিস চোখে পড়ল। এ তো দেখছি একটা স্মার্টফোন, তবে স্ক্রিনটা ভাঙা, কিন্তু অন ছিল ডিভাইসটা। প্রথমে ভাবলাম নিয়ে লাভ কি, ঝামেলায় জড়াবো। তবু কেমন যেন লাগলো, ফোনটা তুলেই নিলাম। ফোনে সেরকম কোনো পাসওয়ার্ড বা প্যাটার্ন লক ছিল না। হোম স্ক্রিন খুলতেই চোখে পড়ল ওয়ালপেপারে একটা ছোট্ট মেয়ের ছবি। ছবিতে মেয়েটি হাসছে, ফোনের মালিকের মেয়ে হয়তো। ঠিক তখনই ফোনে একটা কল এলো। তাতে লেখা রয়েছে মা কলিং। আমি একটু থমকে গেলাম। তারপর একটু সাহস নিয়ে ফোনটা ধরলাম। ওপাশে কাপা গলা বলছে, হ্যালো রাকেশ, কোথায় তুমি? ফোনটা কেন বন্ধ ছিল? আমি বললাম, আন্টি, আমি রাকেশ না, আমি রাস্তা থেকে ফোনটা পেয়েছি। ওপাশে কয়েক সেকেন্ডের জন্য চুপ, আর তারপরেই কান্না শুরু হলো। বাবা, প্লিজ বলো কোথায় পেলে ফোনটা, আমায় জানাও তুমি। আমি পুরো ডিটেলস লোকেশনটা ওনাকে বললাম। তিনি শুধু বললেন, আমি আসছি, তুমি যেও না ওখান থেকে, আমি আসছি। প্রায় 10 মিনিট 15 মিনিট দেখতে দেখতে 20 মিনিট পর একটা অটো এসে থামল। একজন মধ্যবয়সী মহিলা নামলেন। চোখ ফুলে গেছে কান্নায় পুরো তার। আমার হাত থেকে ফোনটা নিয়ে বুকের কাছে জড়িয়ে ধরলেন। আমি আস্তে জিজ্ঞেস করলাম, আন্টি, উনি কোথায়? তিনি কাপা গলায় বললেন আমায়, বাবা, সকাল থেকে নিখোঁজ। এটা শুনে আমার বুকটা ধক করে উঠল। তিনি ফোনটা খুলে গ্যালারিতে গেলেন, একটা ভিডিও প্লে করলেন। ভিডিওটা সেদিন দুপুরের, এবং রাকেশ নিজেই রেকর্ড করেছে। সে বলছে, যদি কেউ এই ফোনটা পায়, প্লিজ আমার বাড়িতে খবর দেবেন। আমি যেখানে কাজ করি, এখানে বেআইনি অনেক কাজ হচ্ছে। আমি প্রমাণ রেকর্ড করেছি। যদি আমার কিছু হয়, সত্যটা
যেন চাপা না পড়ে। ভিডিওটা শেষ হয়ে গেল। এটা শুনে আমার গা পুরো শিউরে উঠল। আমি সঙ্গে সঙ্গে সেই ফোনের হিডেন কিছু ফোল্ডার অনেক চেষ্টা করে খুললাম। সেখানে ভেতরে অনেকগুলো ভিডিও। সেই ভিডিওর মধ্যে রয়েছে শিশুশ্রম, মারধর, অত্যাচার এবং কিছু অবৈধ কাজের ভিডিও। ঠিক তখনই ফোনে একটা টেক্সট মেসেজ এলো। সেই মেসেজে লেখা রয়েছে, ফোনে ভিডিওগুলো ডিলিট করে দিন, না হলে খারাপ হবে। আমরা দুজনেই একে অপরের দিকে তাকালাম। কেমন একটা ভয় লাগছিল, কিন্তু তার থেকেও বড় ছিল এই সত্যিটা, যেটা এই মাত্র আমি দেখলাম। পরের দিন খবরটা ছড়িয়ে পড়ল। একটু তদন্ত করে জানতে পারলাম, রাকেশ অনেক কষ্ট করে মিডিয়াতে সে ভিডিও প্রোভাইড করেছিল এবং সেই ভিডিও ভাইরাল হয়ে যায়। তারপর সেই কারখানা পুরো সিল্ড হয়ে যায় এবং যারা দোষীরা ছিল তারা গ্রেপ্তার হয়। কিন্তু রাকেশের কোনো খোঁজ পাওয়া গেল না। এইভাবে দেখতে দেখতে প্রায় 6 মাস কেটে গেল, কিন্তু তবুও রাকেশের খোঁজ মিলল না। কিছু সেফটির জন্য রাকেশের মা সেদিন ফোনটা আমায় দিয়ে দিয়েছিল আর বলেছিল, ফোনটা তোমার কাছেই থাক, আমি সময় হলে নিয়ে নেব তোমার কাছ থেকে। একদিন সন্ধ্যাবেলায় আমার বাড়িতে একজন এলেন, একজন যুবতী মহিলা, এবং কোলে সেই ছোট্ট মেয়েটি, যে মেয়েটির মুখটা আমি দেখেছিলাম ফোনের ওয়ালপেপারে। সেই মেয়েটাকে দেখে আমার চোখটা পুরো ছলছল করছিল। তখনই বুঝতে পারলাম তিনি রাকেশের স্ত্রী। আমার কাছ থেকে তিনি ফোনটা হাতে নিতেই পুরো কান্নায় ভেঙে পড়লেন। কাঁদতে কাঁদতে বললেন আমায়, জানো, আমি ওকে বারণ করেছিলাম, বলেছিলাম আমাদের ঘরে একটা মেয়ে আছে, তার কথা তুমি ভাবো, তোমার একটা পরিবার রয়েছে, তুমি এই সবের মধ্যে জড়িও না নিজেকে। ও তখন আমায় বলেছিল, আমি যদি চুপ থাকি তাহলে অনেক বাচ্চাগুলোর মা সন্তানহারা হয়ে যাবে। রাকেশবাবুর স্ত্রীর কথাগুলো শুনে সেই মুহূর্তে আমি পুরো নিস্তব্ধ হয়ে গেলাম। এরপর আরও কিছু মাস পরে একদিন রাকেশের মা আমাকে ফোন করলেন। গলা শুনেই বুঝলাম ভেতরটা এখনো ভাঙা, এখনো কোনো তারা একটা যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে। তিনি বললেন, বাবা, দোষীরা তো শাস্তি পেয়েছে, কারখানাটাও বন্ধ হয়ে গেছে, কিন্তু আমার ছেলেটাকে আর পাওয়া গেল না, ফিরল না ছেলেটা আর ঘরে আমার। আমি চুপ করেছিলাম, কি বলবো বুঝতে পারছিলাম না। তিনি নিজেই বলতে শুরু করলেন, জানো বাবা, আমার বৌমা এখনো রাত হলে দরজার দিকে তাকিয়ে থাকে, যেন এই বুঝিও আসবে। এই কথাগুলো শুনে আমার বুকটা মোচড় দিয়ে উঠল। নাতনিটা রোজ জিজ্ঞেস করে, ঠাম্মি, বাবা কাজে গেছে, কবে আসবে? আমরা কেউ উত্তর দিতে পারি না বাবা, কেউ না।
তখন ফোনের ওপাশে কান্না চেপে রাখা গলা। বৌমা এখন ওর ফোনটা বুকে নিয়ে ঘুমায়, বলে এটার ভেতরেই নাকি ওর হাতের ছোঁয়া আছে। ওনার এই কথাগুলো শুনে আমার চোখ পুরো ঝাপসা হয়ে যাচ্ছিল। আমি আস্তে আস্তে বললাম ওনাকে, আন্টি, আমি যদি সেদিন ফোনটা না তুলতাম। তিনি সাথে সাথে আমার কথা বলাটা থামিয়ে দিলেন। না বাবা, ও কথা তুমি বলো না। আমার ছেলেও হয়তো এটাই চেয়েছিল। আমার ছেলে কষ্ট পেয়েছে ঠিকই, কিন্তু যাওয়ার আগে ও জানতো সত্যিটা চাপা পড়েনি। একটু থামলেন, তারপর উনি আরেকটা কথা বললেন আমায়। তার ছেলে নাকি তাকে বলেছিল, আমার যদি কিছু হয়ে যায় মা, ওদের কাঁদতে দিও না তুমি। আমি না থাকলেও যেন ওরা ভেঙে না পড়ে। এগুলো শুনে আমি আর নিজেকে সামলাতে পারলাম না। তিনি শেষবার বললেন, আমার ছেলে আর ফিরবে না বাবা, কিন্তু ওর জন্যই আজ অনেক বাবার ছেলে, অনেক মায়ের সন্তান বেঁচে আছে। এইটুকু ভেবেই আমরাও বেঁচে আছি। তারপর কলটা কেটে গেল। আমি অনেকক্ষণ ফোনটা কানে নিয়েই বসেছিলাম। সেদিন প্রথম বুঝলাম, কেউ হারিয়ে গেলে শুধু একজন না, পুরো একটা পরিবার প্রতিদিন একটু একটু করে হারিয়ে যায়। আর কখনো কখনো রাস্তার ধারে পড়ে থাকা একটা ফোনই কারো শেষ সত্য, শেষ লড়াই আর শেষ সাহসের সাক্ষী হয়ে থাকে। তো এই ছিল আজকের গল্প আননোন ডিভাইস। যদি গল্পটা তোমার মনে একটু হলেও দাগ কেটে যায়, তাহলে ভিডিওটা লাইক করো, কমেন্টস করে জানাও তোমাদের কেমন লেগেছে গল্পটা। আর যদি সেই ফোনটা তোমার হাতে পড়তো, তাহলে তুমি কি করতে, সেটাও লিখে জানাতে পারো কমেন্টে। এখনও যদি চ্যানেলের তুমি নতুন কোনো দর্শক হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, কারণ সামনে আসছে আরও অনেক সত্যি ঘটনা অবলম্বনে অডিও স্টোরি। শেয়ার করো তোমাদের বন্ধুদের সঙ্গে, হয়তো একটা গল্পই বদলে দিতে পারে কারোর ভাবনা। আমি শুভঙ্কর আজকের মতো এখানেই শেষ করছি। আবারও দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো অডিও স্টোরি এপিসোড 6-এ, নতুন একটা গল্প, নতুন একটা অনুভূতি নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।